সুপ্রিয় ভর্তি শিক্ষার্থী, তোমাদের জন্য হচ্ছে আমাদের নতুন সংযোজন। আমরা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের কিংবা ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় যে সকল কোশ্চেনগুলো আসছে প্রিভিয়াস ইয়ারে, আমরা সেগুলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সলভ দেব। আমি হচ্ছে তোমাদের কেমিস্ট্রি সলভটা দেব, যেখানে এ ইউনিট 2019-20 সালের একটা সেট, তার মানে সেট তো অনেকগুলো হয়, তার মধ্যে একটা সেট নিয়ে আলোচনা করব যে সেটের কোশ্চেনগুলো ছিল নিম্নরূপ। আমরা একটা কথা বলাই ভালো যে ইউনিভার্সিটির ক্ষেত্রে তোমার কোশ্চেনের সেট ভ্যারিয়েশান আসে, কিন্তু দেখা যায় যে একটা সেটে যে কোশ্চেনগুলো আসে ঠিক অন্য সেটেও ওই অনুরূপে ভিন্ন কোশ্চেনগুলো আসে। ধরো আসলো হচ্ছে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এখানে যে কয়টা অপশানে আছে দেখা যায় যে সেখানে হচ্ছে অপশানটা ভিন্ন হয়, অথবা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্যগুলো কী, এরকম টাইপের কোশ্চেনটা আসে। যাই হোক, আমি শুরু করি। 2019-20 হচ্ছে তোমার এক সেট কোশ্চেন, যে সেটটা নিয়ে হচ্ছে আলোচনা করব, সেট এ ইউনিট। এখানে প্রথম কোশ্চেনটা হচ্ছে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। দেখো, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থটা কি? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে সেই সকল পদার্থ, যে সকল পদার্থগুলো হচ্ছে দেখা যায় যে পানিগ্রাসী না, তারপরে হচ্ছে পানিগ্রাহী না। আর একটা বৈশিষ্ট্য আছে, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো সাধারণত আমরা প্রমাণ দ্রবণ হিসাবে ব্যবহার করি ওই যে টাইট্রেশন করার সময়। এখন প্রশ্ন হচ্ছে, তুমি কিভাবে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ চিনবা? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ চেনার সব থেকে সোজা ওয়েটা হচ্ছে যাদের সাথে সি থাকবে, সি থাকলেই সেটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, শুধুমাত্র HCl বাদে। দেখো, HCl কিন্তু সি আছে, কিন্তু এটাকে হচ্ছে আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলবো না, এটাকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলবো। শুধু একটাই ব্যতিক্রম, যদি হচ্ছে সি থাকে সেটা অবশ্যই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, শুধুমাত্র কোনটা বাদ দিয়ে? শুধুমাত্র HCl বাদে। তাহলে সেই হিসাবে দেখো তো HCl বাদে আর কোথায় সি আছে? এই যে সোডিয়াম কার্বনেট। তাহলে দেখো এইখানে হচ্ছে সি উপস্থিত, তাহলে এটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তার মানে সি থাকলেই সেটাকেই হচ্ছে আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলতে পারবো। যেমন যদি হচ্ছে তুমি বিবেচনা করো, তারপরে H2C2O4, এটাকেও কিন্তু হচ্ছে আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলতে পারি। এভাবে হচ্ছে আমরা হিসাব করতে পারি। এবার তার পরবর্তীতে হচ্ছে আসি, 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে কোন পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরে একই সংখ্যক ইলেকট্রন বিদ্যমান। তার মানে এখানে যে পরমাণুগুলো আছে তাদের মধ্যে কাদের সর্ববহিস্থ শক্তি স্তরে একই সংখ্যক ইলেকট্রন বিদ্যমান। একটা জিনিস খেয়াল করো, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, তাহলে প্রথম শক্তি স্তরে 2টা, পরের শক্তি স্তরে 5টা। তারপরে হচ্ছে দেখো অক্সিজেন হচ্ছে 8, প্রথম শক্তি স্তর 2, পরের শক্তি স্তরে 6। কার্বন হচ্ছে ম্যাগনেসিয়াম হচ্ছে 12, প্রথম শক্তি স্তরে 2, পরের শক্তি স্তরে 8, তারপরে শক্তি স্তরে 2। কার্বন হচ্ছে 6, প্রথম শক্তি স্তরে 2, তারপরে শক্তি স্তরে 4। সিলিকন কত? সিলিকন হচ্ছে তোমার 14, তাহলে প্রথম শক্তি স্তরে 2, পরে 8, তারপর 4। হিলিয়াম হচ্ছে 2। কিন্তু দেখো লিথিয়াম হচ্ছে 3, তাহলে 2, 1। হাইড্রোজেনের হচ্ছে 1, এই যে 1। তাহলে দেখো তো সর্ববহিস্থ শক্তি স্তরে কয়টা করে ইলেকট্রন বিদ্যমান? একটা করে, তাহলে সঠিক উত্তর হচ্ছে এটা। তারপরে দেখো, নেসলার দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন শনাক্ত করা যায়। তার মানে আমরা নেসলার দ্রবণটা ব্যবহার করে কোন ক্যাটায়নটা শনাক্ত করতে পারি। খেয়াল করো, নেসলার দ্রবণ দিয়ে আমরা সাধারণত অ্যামোনিয়া শনাক্তকরণে নেসলার দ্রবণটা ব্যবহার করি। এখন নেসলার দ্রবণটা কি? নেসলার দ্রবণের তোমার হচ্ছে সংকেতটাও কিন্তু আসে। নেসলার দ্রবণটা মনে রাখবা, নেসলার দ্রবণটা হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রক্সাইড, এই দুইটার সাথে যদি K2HgI4 এর মিশ্রণটা হয়, তাহলে সেইটাকে হচ্ছে আমরা নেসলার দ্রবণ বলি। ঠিক আছে, সোডিয়াম হাইড্রক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রক্সাইডের সাথে যদি K2HgI4 এর মিশ্রণ তৈরি হয়, তাহলে সেটাকে হচ্ছে আমরা নেসলার দ্রবণ বলি। 4 নম্বর কোশ্চেনটা খেয়াল করো। 4 নম্বর কোশ্চেনে বলা হয়েছে রক্তের শ্বেতকণিকা বৃদ্ধি ও রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধিতে সহায়তা করে কোনটা? একটা হচ্ছে নেয়ার আয়ার, একটা হচ্ছে মিডিল আয়ার, আর একটা হচ্ছে ফার আয়ার। এখানে কিন্তু আমরা ফার আয়ারটা ব্যবহার করি। ফার আয়ারের হচ্ছে আরও কিছু বৈশিষ্ট্য আছে। এটা সাধারণত আমাদের দেহের 4 সেন্টিমিটার পর্যন্ত প্রবেশ করতে পারে, গভীর পর্যন্ত প্রবেশ করতে পারে। তারপর দেহের শ্বেতকণিকা ও রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে। তারপর দেহকোষ আর টিস্যুর হচ্ছে বৃদ্ধি ঘটায়। তারপর হচ্ছে স্নায়ু গঠন প্রক্রিয়ায় উদ্দীপক হিসাবে কাজ করে। এগুলো হচ্ছে ফার আয়ারের বৈশিষ্ট্য। যাই হোক, এবার দেখো এস ব্লক মৌলের সংখ্যা কয়টি? এস ব্লক মৌলের সংখ্যা হচ্ছে কয়টা? 14টা। এ ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 27টা। তারপর হচ্ছে জানো যে পি ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 36টা। যাই হোক, এটা সঠিক উত্তর হচ্ছে 14টা। এ ব্লক মৌল হচ্ছে 27টা। তারপর হচ্ছে তোমার পি ব্লক মৌল হচ্ছে 36টা। তারপর ডি ব্লক মৌল হচ্ছে তোমার 41টা।
তাহলে সেই হিসাবে এস ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 14টা। 6 নম্বর কোশ্চেনটা কি আসছে দেখো, কোন গ্রুপের মৌল সময়ের ইলেকট্রন আসক্তি আয়নীকরণ শক্তি সব থেকে বেশি? তুমি একটা জিনিস জানো যে আমরা যদি পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে কিন্তু আমাদের আয়নীকরণ শক্তি বা ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পেতে থাকে। তাহলে সেই ক্ষেত্রে দেখো সবার হচ্ছে তোমার ডানের যে গ্রুপ সেটা হচ্ছে গ্রুপ 16-17। তাহলে সেই হিসাবে বলতে পারি যে গ্রুপ 16 এবং 17-এর আয়নীকরণ শক্তি ও ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি হয়। তারপর একটা 7 নম্বর কোশ্চেনটা খেয়াল করো। 7 নম্বর কোশ্চেনে আসছে হচ্ছে নিচের কোনটি পানিতে দ্রবণীয়? দেখো পানিতে দ্রবণীয় কেমনে বের করবা? আমরা একটা ফাজানের রুল জানি। ফাজানের রুলটা কী ছিল? এখানে হচ্ছে ক্যাটায়নের আকার বড় হইলে পোলার আয়ন হচ্ছে তোমার কম হয়, সমযোজী বৈশিষ্ট্য কম হয়, আয়নিক বৈশিষ্ট্য বাড়ে। আর একটা ছিল হচ্ছে অ্যানায়নের আকার। খেয়াল করো এখানে প্রত্যেকটা ক্যাটায়ন কি সেম না? তাহলে সেই হিসাবে দেখবো হচ্ছে অ্যানায়ন। অ্যানায়নকে কি আছে? অ্যানায়ন আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এখন ফাজান বলছিল যে হচ্ছে অ্যানায়নের আকার যদি বাড়ে, অ্যানায়নের আকার যদি বাড়ে তাহলে পোলার আয়ন বেশি হয়। আর পোলার আয়ন বেশি হওয়া মানে কি? সমযোজী বৈশিষ্ট্য বেশি হওয়া। এখন দেখো সমযোজী বৈশিষ্ট্য বেশি হওয়া মানে কি? সেটা হচ্ছে পানিতে দ্রবণীয় হবে না, ব্যাপারটা এরকম না। তাহলে সেই ক্ষেত্রে খেয়াল করো তো, যেটার আমরা বলতে পারি যে এটার আয়নিক বৈশিষ্ট্য সব থেকে বেশি হবে সেটা হচ্ছে পানিতে দ্রবীভূত হবে। তারপরে দেখো তাহলে অ্যানায়নের আকার বাড়লে পোলার আয়ন বেশি হয়, সমযোজী বৈশিষ্ট্য বেশি হয়। তাহলে সব থেকে সমযোজী বৈশিষ্ট্য আয়োডিন, তারপরে হচ্ছে ব্রোমিন, তারপরে হচ্ছে ক্লোরিন। তাহলে সেই হিসাবে সব থেকে সমযোজী বৈশিষ্ট্য কমকার ফ্লোরিনের, যেহেতু ফ্লোরিনের সমযোজী বৈশিষ্ট্য সব থেকে কম, তার মানে অবশ্যই ওর আয়নিক বৈশিষ্ট্য বেশি এবং ওইটা হচ্ছে পানিতে ইজিলি দ্রবীভূত হবে। তাহলে উত্তর হচ্ছে এজিএফ। তারপরে দেখো গ্রিন কেমিস্ট্রি 12টি নীতির মধ্যে কোনটি সঠিক নয়? এটা গ্রিন কেমিস্ট্রির কয়েকটা নীতি আছে, এটা হচ্ছে তোমাদের সেকেন্ড পার্টের 4র্থ অধ্যায়ে আলোচনা করা আছে। এখন গ্রিন কেমিস্ট্রির নীতিগুলোর মধ্যে কোনগুলো আছে? একটা হচ্ছে বর্জ্য পদার্থ রোধকরণ, তারপর হচ্ছে সর্বোত্তম অ্যাটম ইকোনমি, তারপর হচ্ছে ন্যূনতম উপজাতক, তারপরে হচ্ছে প্রাকৃতিক রূপান্তর ও পরিকল্পনা, তারপর হচ্ছে নিরাপদ দ্রাবক ব্যবহার। তাহলে সেই ক্ষেত্রে দেখো এইখানে হচ্ছে আমরা যদি হিসাব করি যে সবগুলো অপশান হিসাব করে আমরা দেখলাম যে প্রাকৃতিক কেমিক্যাল পরিকল্পনা এইটা হচ্ছে আমাদের গ্রিন কেমিস্ট্রির 12টা নীতির মধ্যে নেই। তাহলে এটা সঠিক অ্যান্সার। তারপরে 9 নম্বর কোশ্চেনটা খেয়াল করো। 9 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে খাদ্যের পচন ঘটার কারণটা কী? এই যে খাদ্যদ্রব্যগুলো পচন ঘটে, এই খাদ্যদ্রব্যগুলো পচন ঘটার কারণটা কী? খাদ্য পচন ঘটার কতিপয় কারণ আছে, সেই কারণগুলোর মধ্যে কি কি? প্রথমত হচ্ছে তোমার খাদ্যে পানি থাকা, কারণ খাদ্যে যদি পানি থাকে তাহলে অণুজীবগুলো ইজিলি হচ্ছে ওইখানে তোমার বিচরণ করতে পারে, আমাদের খাদ্যদ্রব্যটা ইজিলি নষ্ট হতে পারে। তারপরে হচ্ছে তোমার ছত্রাক জন্মানো, ছত্রাক জন্মাইলে তো খাদ্যদ্রব্য ইজিলি হচ্ছে তোমার নষ্ট হয়ে যাবে। তারপরে যেটা আছে তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকা, এগুলোর কারণে কিন্তু হচ্ছে আমাদের খাদ্যদ্রব্যগুলো হচ্ছে নষ্ট হয়ে যায়, খাদ্যের পচন ঘটে। তাহলে সেই হিসাবে আমরা দেখতে পেলাম যে এর উত্তরটা হচ্ছে দেখো খাদ্যের পচন ঘটার যে 3টা কারণ, খাদ্যে পানি থাকা, ছত্রাক জন্মানো, তারপর টেম্পারেচার 45 ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকা, সব কয়টা কিন্তু এই অপশানে আছে। তাহলে সেই হিসাবে উত্তর হচ্ছে 1, 2 ও 3। তারপর দেখো মেঘ এক ধরনের কি? জেল, ফোম, অ্যারোসল নাকি ইমলশন? খেয়াল করো মেঘ কি সেটা যদি আমরা আলোচনা করি তাহলে বলতে হয় যে সকল কণার আকার 0.1 থেকে 1 মাইক্রোমিটার পর্যন্ত, মানে যে সকল কণার আকার 0.1 থেকে 1 মাইক্রোমিটার পর্যন্ত, সেই সকল কণাগুলোকে হচ্ছে আমরা অ্যারোসল বলি। আর অ্যারোসল কারা? অ্যারোসলের মধ্যে আছে হচ্ছে তোমার মেঘ আছে, তারপরে হচ্ছে তোমার কুয়াশা আছে, তারপর ধোঁয়া আছে। এগুলোকে সাধারণত আমরা কী হিসাবে বলি? এইগুলোকে সাধারণত আমরা অ্যারোসল বলি। আর ইমালশান কারা? ইমালশান হচ্ছে তোমার দুধ আছে, শ্যাম্পু আছে, ক্রিম, এইগুলোকে হচ্ছে আমরা ইমালশান বলি। তাহলে অ্যারোসলের মধ্যে কে কে আছে? ধোঁয়া আছে, কুয়াশা আছে, মেঘ আছে। তাহলে সেই হিসাবে হচ্ছে আমরা যদি বলি তাহলে দেখো আমরা বলতে পারি যে অ্যারোসল। এবার 11 নম্বর কোশ্চেনটা খেয়াল করো। খাদ্যে ক্যালোরি বেশি কোন প্রাণীর দুধে? মানে কোন প্রাণীর দুধে আমরা সবথেকে বেশি সংখ্যক ক্যালোরি পাই? এটা যদি বলতে হয় দেখো এখানে প্রথম হচ্ছে গাভী। আমরা গাভীতে ক্যালোরি পাই সাধারণত হচ্ছে তোমার 69 কিলো ক্যালোরি। তারপর হচ্ছে মহিষে হচ্ছে আমাদের ক্যালোরি থাকে 110 কিলো ক্যালোরি। তারপর ছাগলে হচ্ছে আমাদের সাধারণত 73 কিলো ক্যালোরি থাকে। আর ভেড়াতে সাধারণত হচ্ছে 105 কিলো ক্যালোরি থাকে। তাহলে সেই হিসাবে তুমি দেখতেই পাচ্ছ যে হচ্ছে মহিষের ক্যালোরি সব থেকে বেশি। ঠিক আছে, এটা হচ্ছে আমরা দেখলাম। এবার তারপরে আমাদের 12 নম্বর কোশ্চেনটা দেখি। এখন দেখো
আমরা হচ্ছে 12 নম্বর কোশ্চেনটা দেখি। 12 নম্বর কোশ্চেনটাতে কী বলা হয়েছে? 12 নম্বরের কোশ্চেন বলা হয়েছে নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস হিসাবে অধিক দায়ী, মানে কোনটা গ্রিনহাউস গ্যাস হিসাবে সবথেকে বেশি পরিমাণ দায়ী। এখন দেখো গ্রিনহাউস গ্যাস হিসাবে কার্বন ডাইঅক্সাইড সাধারণত, একটা গ্রিনহাউস গ্যাসে কার্বন ডাইঅক্সাইড থাকে হচ্ছে 49%, দেখো কত বেশি। তারপরে হচ্ছে তোমার সিএফসি থাকে হচ্ছে 14%, এই যে সিএফসি গ্যাস এইটা থাকে হচ্ছে 14%। তারপরে হচ্ছে মিথেন, মিথেন কিন্তু হচ্ছে আমরা গ্রিনহাউস ইফেক্টের জন্য দায়ী, যেটা হচ্ছে আমরা পাই সাধারণত দেখা যায় যে 18%, ঠিক আছে। আরেকটা আছে, আরও গ্যাস আছে, এখানে হচ্ছে O3 আছে। এখন দেখো O3 হচ্ছে আমরা পাই, এখন কত পার্সেন্ট সেটা জানি না বা খেয়াল নেই। এখন এই পার্সেন্টেজগুলো থাকে, তাহলে সেই হিসাবে দেখো আমরা বলতে পারি যে গ্রিনহাউস গ্যাসের জন্য সবথেকে বেশি দায়ী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, যেটা 49% পাওয়া যায়। তারপর হচ্ছে মিথেন, তাহলে সেই হিসাবে উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এবার পরের প্রশ্নটা খেয়াল করো। পরের কোশ্চেনে বলা হচ্ছে যে নিচের কোন যৌগের কার্বন পরমাণুতে sp2 সংক্রায়ন ঘটে। এখন সংক্রায়নটা কি? সংক্রায়নগুলোর ক্ষেত্রে যখন তোমার এই যে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন থাকবে, সবসময় মনে রাখবা সিগমা বন্ধনগুলো সংক্রায়নে অংশগ্রহণ করে। কোন বন্ধনগুলো? সিগমা বন্ধনগুলো, এই যে সিগমা বন্ডগুলো। এখন ধরো CH ট্রিপল বন্ড CH, এইখানে সিগমা বন্ধন কয়টা? একটা জিনিস মনে রাখবা, যে কোনো কিছুর ক্ষেত্রে যতই যদি 5টা বন্ধন থাকুক, 6টা বন্ধন থাকুক, 4টা বন্ধন থাকুক, 3টা বন্ধন থাকুক বা একটা বন্ধন থাকুক, সবসময় একটা বন্ধন হচ্ছে সিগমা, বাদ বাকিগুলো হচ্ছে সবসময় পাই। সবসময় সিগমা বন্ধন কয়টা? একটা। তাহলে সেই হিসাবে দেখো তোমাকে বলছে যে sp2 সংক্রায়ন ঘটছে, তাহলে এই CH3টাকে যদি হিসাব করো, তাহলে দেখো কার্বন হচ্ছে একটু গাঠনিক সংকেত আকারে দেখায়, এই যে হাইড্রোজেন, এই যে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, তাহলে একটা সিগমা বন্ধন, একটা সিগমা বন্ধন, একটা, তাহলে টোটাল এই কার্বনের সাথে সিগমা বন্ধন আছে কয়টা? 4টা। তাহলে সেহেতু হচ্ছে কি সংকরণ? sp3 সংকরণ। অনুরূপভাবে যদি এই কার্বনের কথা চিন্তা করো, এখানেও সিগমা বন্ধন হচ্ছে 4টা, তাহলে sp3 সংকরণ, তাহলে এটা sp3। তারপরেরটা দেখো, এটা যদি হিসাব করি আমরা, তাহলে প্রথম কার্বনটা খেয়াল করো, এই কার্বনের সাথে হচ্ছে একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, তারপর এই যে বন্ড, একটা হাইড্রোজেন, ডাবল বন্ড, এই হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন। তাহলে সেই ক্ষেত্রে দেখো এই কার্বনে কিন্তু 1, 2, 3, 4টা সিগমা বন্ধন sp3, কিন্তু এই কার্বনে হচ্ছে 1, 2, 3টা হচ্ছে তোমার সিগমা বন্ড, তাহলে এইটার সংকরণ হচ্ছে sp2। আর এই কার্বনটা যদি হিসাব করি তাহলে দেখো 1, 2, 3, তাহলে এটা হচ্ছে sp2। কিন্তু দেখো নিচের কোন যৌগের কার্বন পরমাণুতে sp2 সংকরণ ঘটে, এটা যদি আমি হিসাব করি তাহলে হচ্ছে আমি সব কয়টা বন্ধন দেখব, কারণ এইখানে হচ্ছে sp3 ঘটতেছে, এটা sp2, তাহলে এটা তো হবে না। তারপরে দেখো ঠিক এটা যদি হিসাব করি তাহলে সেই ক্ষেত্রে এটাও sp3, এখানে দেখো কোনো পাই বন্ড নেই, তাহলে অবশ্যই এটাও sp3। কিন্তু দেখো এই জায়গাটা খেয়াল করো, যদি হিসাব করি তাহলে কার্বন, এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, ডাবল বন্ড সি, এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, তাহলে দেখো সিগমা বন্ড 1, 2, 3টা, কারণ আমি বলছি যে যদি হচ্ছে দ্বিবন্ধন ত্রিবন্ধন যাই উপস্থিত থাকুক, একটা সবসময় সিগমা বন্ধন, বাকি সব পাই। তাহলে সেই হিসাবে দেখো তাই সিগমা বন্ধন 1, 2, 3টা, তাহলে sp2 সংকরণ, 1, 2, 3টা, তাহলে এই কার্বনেরও sp2 সংকরণ, তাহলে সেই হিসাবে ডি নাম্বারটা অ্যান্সার। এখন 14 নম্বরটা খেয়াল করো। 14 নম্বরে বলা হয়েছে যে 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকারীমূলক কোনটা? 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকারীমূলক কোনটা সেটা বের করতে হবে। এখন কার্যকারীমূলকটা কি? কার্যকারীমূলকটা হচ্ছে, কার্যকারীমূলকের ডিগ্রিটা কীভাবে বের করতে হয়। দেখো ডিগ্রি বের করার নিয়মটা হচ্ছে যে কার্বনের সাথে কার্যকারীমূলকটা যুক্ত থাকে, দেখো তাহলে এই কার্বনের সাথে OH কার্যকারীমূলকটা যুক্ত আছে, এই কার্বনটা ডিরেক্টলি আর যে কয়টা কার্বনের সাথে সংযুক্ত থাকে তার ডিগ্রি তত। তাহলে দেখো তো এইটার দিকে একটু খেয়াল করো, এইখানে যদি হিসাব করি বন্ড OH, তাহলে কার্যকরীমূলকটা এই কার্বনের সাথে সংযুক্ত। এবার এই কার্বনটা ডিরেক্টলি কয়টা কার্বনের সাথে সংযুক্ত হতে পারবে? দেখো তো আর একটা কার্বনের সাথে যুক্ত হতে পারবে, তাহলে সেই হিসাবে ডিগ্রি কিন্তু 1। কিন্তু দেখো এইটার দিকে খেয়াল করো, এই কার্বনটা, এই কার্যকারীমূলকটা এই কার্বনের সাথে যুক্ত আছে। এবার এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, এই যে হাইড্রোজেনটা দিলাম, তাহলে আর 2টা হাত ফাঁকা থাকে না। তাহলে 2টা হাত যেহেতু ফাঁকা থাকে, তাহলে এই 2টা হাতে 2টা কি যুক্ত হইতে পারবে? 2টা কার্বন যুক্ত হতে পারবে। তাহলে এটা ডিগ্রি কত? এটা হচ্ছে 2 ডিগ্রি। তাহলে দেখো এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তার মানে কার্যকারীমূলকটা যে কার্বনের সাথে যুক্ত থাকে, ওই কার্বনটা ডিরেক্টলি আর যে কয়টা কার্বনের সাথে সংযুক্ত হতে পারে বা হয় সেটাই হচ্ছে ডিগ্রি। এবার তারপরে দেখো নিচের কোন বিকারক ফেনোলিক OH মূলক শনাক্তকরণে ব্যবহার করি, এটা হচ্ছে FeCl3, তোমরা পড়ে নিও। তারপর হচ্ছে ডিনামাইট তৈরিতে নিচের কোনটি ব্যবহার হয়? সাধারণত হচ্ছে আমরা ডিনামাইট তৈরিতে
ব্যবহার করি হচ্ছে তোমার নাইট্রোগ্লিসারিন। নাইট্রোগ্লিসারিনটা হচ্ছে আমরা ডিনামাইট তৈরিতে ব্যবহার করি। এবার দেখো তারপরে 17 নম্বর কোশ্চেনটা খেয়াল করো। 17 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় বিয়োজনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের ভর কত। তার মানে দেখো এখানে যদি বিয়োজন ঘটাও ক্যালসিয়াম কার্বনেটকে, তাহলে কী কী পাচ্ছ? CaCO3, তাহলে তাপ দাও, এখান থেকে উৎপন্ন হবে CO আর CO2। এখন বলছে ক্যালসিয়াম কার্বনেট থেকে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড হবে, তাহলে এইটার সাথে কার সম্পর্ক? কার্বন ডাইঅক্সাইড। তাহলে দেখো 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের জন্য 1 মোল কার্বন ডাইঅক্সাইড লাগে, তাহলে সেই হিসাবে বলতে পারি ক্যালসিয়াম কার্বনেটের 1 মোল মানে কত গ্রাম? 300 × 48 আর কার্বন 12 60 আর 40 100। তার মানে বলতে পারি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে পাও কার্বন ডাইঅক্সাইড 16 × 2 = 32 44 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তাহলে দেখো 1 গ্রাম থেকে পাও 44/100, আর এখানে কত গ্রাম আছে? 50, অর্থাৎ 50 গ্রামের জন্য পাও, তাহলে 44 × 50। তাহলে দেখো এটা কাটো, 2, তার মানে উত্তর আসে কত গ্রাম? 22 গ্রাম। তাহলে আমরা পেলাম হচ্ছে 22 গ্রাম। এই যে তারপর দেখো 18 নম্বরটা খেয়াল করো। 1 ফ্যারাডে বিদ্যুৎ দ্বারা কোন ধাতুর আয়ন ক্যাথোডে অধিক পরিমাণ সঞ্চিত হবে? তার মানে মেন কথা হচ্ছে এখানে যে কয়টা তোমার অপশানে আছে এর মধ্যে কোনটাতে তুমি 1 ফ্যারাডে বিদ্যুৎ দিতে পারো। 1 ফ্যারাডে বিদ্যুৎ তুমি কোনটাতে দাও? খেয়াল করো, জিঙ্ক কয়টা ইলেকট্রন দান করতে পারে? জিঙ্ক 2টা ইলেকট্রন দিয়ে জিঙ্ক 2+ হয়। তাহলে এখানে কয় ফ্যারাডে বিদ্যুৎ দিবা? 2 ফ্যারাডে। ঠিক আছে, দেখো 1 ফ্যারাডে মানে কি? 1 মোল মানে কিন্তু 1 ফ্যারাডে। তাহলে সেই ক্ষেত্রে 1 মোল ইলেকট্রন মানে হচ্ছে তোমার 1 ফ্যারাডে বিদ্যুৎ, তাহলে এখানে 2 মোল ইলেকট্রন মানে 2 ফ্যারাডে বিদ্যুৎ লাগবে। অ্যালুমিনিয়াম কী করতে পারে? অ্যালুমিনিয়ামের স্বাভাবিক যোজনী কত? 3টা ইলেকট্রন দান করতে পারে। তাহলে যেহেতু অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন দান করে, তাহলে এখানে হচ্ছে 3 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন। পটাশিয়ামের যোজনী কত? পটাশিয়ামের যোজনী 1। দেখো পটাশিয়াম হচ্ছে গ্রুপ 1 এর মৌল। গ্রুপ 1 এর মৌল কয়টা করে ইলেকট্রন দান করে? 1টা করে। তাহলে পটাশিয়ামে এই যে একটা ইলেকট্রন দিয়ে K+ পরিণত হবে। তাহলে দেখো তো 1 মোল ইলেকট্রন যেহেতু দরকার, তাহলে এখানে কয় ফ্যারাডে বিদ্যুৎ দরকার? 1 ফ্যারাডে, অবশ্যই 1 ফ্যারাডে। তাহলে এটা অ্যান্সার। এবার দেখো সেমিকন্ডাক্টর রূপে কোন মৌলটি ব্যবহার করা হয়? তোমরা সেমিকন্ডাক্টর মৌল হিসাবে হচ্ছে যেগুলো ব্যবহার করা হয় তোমরা জানো যে আমরা সাধারণত সিলিকন, জার্মেনিয়াম এই জিনিসগুলো হচ্ছে আমরা সেমিকন্ডাক্টর হিসাবে ব্যবহার করি। তাহলে উত্তর হচ্ছে জার্মেনিয়াম। তারপর সেমিকন্ডাক্টর মৌলগুলো মনে রাখার একটা উপায় আছে, তোমরা দেখে নিও, যে হচ্ছে সাবধানে টুলে বসেন, বিয়ায় আসেন, বিসমাথ, জার্মেনিয়াম, তারপর হচ্ছে সিলিকন, এইগুলো হচ্ছে আমরা ব্যবহার করি। যাই হোক, এবার দেখো কোন শিল্পে প্রাকৃতিক গ্যাস কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়? কোন শিল্পে প্রাকৃতিক গ্যাস কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয়? খেয়াল করো, প্রাকৃতিক গ্যাস হচ্ছে মিথেন। এখন প্রাকৃতিক গ্যাস সব থেকে আমরা ব্যবহার করি কিন্তু বিদ্যুৎ উৎপাদনে। আমরা বিদ্যুৎ উৎপাদনে প্রাকৃতিক গ্যাসের কত % ব্যবহার করি জানো? মোট যে গ্যাস, সেই মোট গ্যাসের আমরা হচ্ছে 55% বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করি, আর ইউরিয়া সার তৈরিতে মাত্র 10% ব্যবহার করি। তাহলে অবশ্যই আমরা হচ্ছে কাঁচামাল হিসাবে তোমার কোনটা ব্যবহার করি? প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করি। তারপর নিচের কোনটি সিরামিক শিল্পের প্রধান কাঁচামাল? দেখো সিরামিক শিল্পের যে কাঁচামালগুলো আছে তার মধ্যে আছে হচ্ছে চায়না ক্লে, ফ্লেসপার, সিলিকা বালি, কিন্তু সব থেকে আমরা বেশি ব্যবহার করি চায়না ক্লে। এর সংকেতটাও তোমাদের মনে রাখতে হবে। চায়না ক্লের সংকেতটা হচ্ছে তোমার Al2O3 2SiO2 বিরণু পানি, এটা হচ্ছে চায়না ক্লের সংকেত। তারপর ফেলসপারের সংকেত, ফেলসপারটা এখানে নেই, অবশ্যই ফেলসপারটা হচ্ছে এখানে নেই। এবার তারপরে দেখো, তারপর সিলিকা বালি ব্যবহার করি আমরা, তাহলে সিলিকা বালি হচ্ছে আমরা মেইনলি ব্যবহার করতে পারি এখানে। আরেকটা জিনিস দেখো, লাস্টের কোশ্চেনটা হচ্ছে STPতে 64 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত? তাহলে দেখো 64 গ্রাম অক্সিজেন, তাহলে দেখো 32 গ্রাম অক্সিজেনের আয়তন, অক্সিজেন তো 16 আছে হচ্ছে O2, তাহলে 16 × 2 মানে 32 গ্রাম অক্সিজেনের আয়তন হচ্ছে অবশ্যই 22.4 লিটার, যেহেতু STP, অর্থাৎ 1 গ্রাম অক্সিজেনের জন্য হচ্ছে 22.4/32। আর এখানে কত গ্রাম আছে? 64 গ্রাম, অর্থাৎ 64 গ্রাম অক্সিজেনের জন্য কত আসবে? 22.4 গুণ হচ্ছে 64 ভাগ হচ্ছে 32, তাহলে এটা কাটো, 2 আসে, 22.4-এর সাথে 2 গুণ করো, তাহলে 44.8 লিটার। তাহলে দেখো আমরা হচ্ছে এইভাবে ইনশাল্লাহ তোমাদের সব ভিডিওগুলো দেব, যত সালের কোশ্চেনগুলো আসছে তোমরা আমাদের সাথেই থেকো। ধন্যবাদ।